আমরা আসলে পড়বো এখানে নিউক্লিয়ার বিক্রিয়া, ঠিক আছে, বা তেজস্ক্রিয় বিক্রিয়া। তো সেটা শুরু করার আগে তেজস্ক্রিয়তা কাকে বলে? তেজস্ক্রিয়তা হলো কোনো মৌলের স্বতঃস্ফূর্তভাবে, কিছু কিছু মৌল আছে যারা স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি আলফা বিটা গামা নিঃসরণ করে, এদেরকে বলে তেজস্ক্রিয় রশ্মি। তো এই তেজস্ক্রিয় রশ্মিগুলোর মাধ্যমেই বিভিন্ন বিক্রিয়া সংঘটিত হয় এবং বিক্রিয়ায় আমরা এই রশ্মিগুলোকে কিভাবে উপস্থাপন করি দেখো। যদি আলফা রশ্মির উপস্থাপন দেখানো হয় বিক্রিয়ায়, হয় এইভাবে উপস্থাপন করা হয় 4 আলফা অথবা কি 4 হিলিয়াম, এটাই বেশি ব্যবহার হয়, বুঝতে পারছো? 4 হিলিয়াম। বিটা রশ্মি যদি নির্গত হয় কোনো তড়িৎ রাসায়নিক বলতেছি কি নিউক্লিয়ার বিক্রিয়ায়, তাহলে বিটা রশ্মিকে উপস্থাপন করা হয় এইভাবে 0-1 ইলেকট্রন। তোমাদের মনে হয় গত লেকচারে আমি বলছিলাম যে বিটা রশ্মি বা ক্যাথোড রশ্মি হলো ইলেকট্রনের প্রবাহ, এই জন্য এই যে ইলেকট্রন দেয়া আছে। তো কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে যদি বিটা রশ্মি নির্গত হয়, ওই নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা বেড়ে যায়। কি কথা বুঝতে পারছো? কোনো নিউক্লিয়াস থেকে যদি বিটা রশ্মি নির্গত হয় তাহলে তার পারমাণবিক সংখ্যা বেড়ে যায়, তার মানে মৌল চেঞ্জ হয়ে অন্য মৌলে পরিণত হবে। বিটা রশ্মি নির্গত হলে, কোনো নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হলে পারমাণবিক সংখ্যা চেঞ্জ হয়, তার মানে নতুন মৌল তৈরি করবে। যেমন ধরো পারমাণবিক সংখ্যা 7, ওখান থেকে যদি বিটা রশ্মি নির্গত হয় পারমাণবিক সংখ্যা চেঞ্জ হয়ে 1 একক বাড়বে। 7 ছিল 8 হয়ে যাবে, তাহলে 7 কার? নাইট্রোজেন। তার মানে নাইট্রোজেন যদি একটা নাইট্রোজেনের নিউক্লিয়াস যদি বিটা রশ্মি নিঃসরণ করে, বিটা রশ্মি নিঃসরণ করে কিসে পরিণত হবে? অক্সিজেনে পরিণত হবে। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, 1 একক বাড়বে সবসময়। আর গামা রশ্মি 0-0, এর ভরও নাই, কোনো চার্জও নেই। আচ্ছা দেখো, এই যে এই ইনফরমেশন গুলো মনে রাখলেই হবে। আলফা রশ্মি কি ভারী, বিটা রশ্মি হালকা, গামা রশ্মির ভর নেই। আলফা রশ্মির চার্জ কত? +2, বিটা রশ্মির -1, এই যে -1, চার্জ নিরপেক্ষ, এই যে চার্জও নেই ভরও নেই, ইলেকট্রনের ভর প্রায় 0 ধরা হয়। তারপরে ধরো ভেদন ক্ষমতা, আলফা রশ্মির কম, বিটা রশ্মির মাঝারি, আর গামা রশ্মির ভেদন ক্ষমতা বেশি। ঠিক আছে? তাহলে এবার আমরা আসলে যেটা পড়বো সেটা আগে দেখি। নিউক্লিয়ার বা তেজস্ক্রিয় বিক্রিয়া। দেখো, নিউক্লিয়ার বিক্রিয়া হলো এমন একটি বিক্রিয়া, নিউক্লিয়ার বিক্রিয়া হলো এমন একটি বিক্রিয়া যেখানে একটি পরমাণুর নিউক্লিয়াসকে, এই যে দেখো, একটি পরমাণুর নিউক্লিয়াসকে অন্য কোনো পরমাণুর অন্য কোনো নিউক্লিয়াস, এই যে অন্য কোনো নিউক্লিয়াস, ধরো সেটা হতে পারে হিলিয়াম, হাইড্রোজেন, অন্য কোনো নিউক্লিয়াস বা নিউট্রন, প্রোটন, আলফা কণা দ্বারা আঘাত করা হয় এবং এর ফলে একটি নতুন নিউক্লিয়াস ও অন্যান্য কণার সৃষ্টি হয়। হ্যাঁ, তো এটাকে বলে হলো নিউক্লিয়ার বা তেজস্ক্রিয় বিক্রিয়া। নিউক্লিয়ার বিক্রিয়া হলো এমন একটি বিক্রিয়া যেখানে একটি পরমাণুর, এই যে একটি পরমাণুর নিউক্লিয়াসকে খুব তীব্র বেগে আঘাত করা হবে। কি দ্বারা? হয় নিউট্রন, প্রোটন, আলফা কণা অথবা অন্য কোনো একটা ক্ষুদ্র নিউক্লিয়াস দ্বারা আঘাত করলে তুমি নতুন একটা মৌল পাবা, সাথে সাথে কিছু কণা সৃষ্টি হবে। এই বিক্রিয়াটার নামই হলো নিউক্লিয়ার বিক্রিয়া। আচ্ছা, এবার দেখো, নিউক্লিয়ার বিক্রিয়া 3 ধরনের হয়, একটু বুঝে নাও, তাহলে মানে পরীক্ষায় যদি আসে নিম্নের কোনটি ট্রান্সমুটেশন বিক্রিয়া বা কাকে বলে এগুলো বলতে পারবা। ট্রান্সমুটেশন বিক্রিয়ায় নিউক্লিয়াসের প্রকৃতি কেমন হবে? স্থায়ী নিউক্লিয়াস। স্থায়ী নিউক্লিয়াস মানে কি? তেজস্ক্রিয় নিউক্লিয়াস হবে না, স্থায়ী নিউক্লিয়াস যা দ্বারা আঘাত করা হয়। কি দ্বারা আঘাত করা হবে? নিউট্রন, প্রোটন অথবা আলফা কণা বা অন্য কোনো নিউক্লিয়াস,
এই স্থায়ী নিউক্লিয়াসকে তুমি এই চারটার যে কোনো একটা দ্বারা যদি আঘাত করো, আঘাত করলে কয়টা নতুন মৌল তৈরি হবে? এই যে এইটা ভালো করে মনে রাখবে, একটি নতুন মৌল তৈরি হবে। এই ধরনের বিক্রিয়াকে বলে ট্রান্সমুটেশন। এই যে একটা স্থায়ী নিউক্লিয়াস, তোমরা লক্ষ্য করবা, দেখো স্থায়ী আইসোটোপ কাদের আছে? একটি মাত্র, অ্যালুমিনিয়াম বলছি, সোডিয়াম বলছি। তাকে কি দ্বারা আঘাত করলাম? আলফা কণা দ্বারা। এই যে আলফা কণাকে এইভাবে উপস্থাপন করে, চার্জ দেয় না, এখানে শুধু হিলিয়াম নিউক্লিয়াস লিখে রাখে। তাহলে আলফা কণা দ্বারা যখন আঘাত করব, আঘাত করার সাথে সাথে কি পেয়ে গেলাম? একটা নতুন মৌল পেয়ে গেলাম। এই ধরনের বিক্রিয়াকে বলে ট্রান্সমুটেশন। এবার আসো নিউক্লিয়ার ফিশন। ফিশন বিক্রিয়ায় কি হবে দেখো, ফিশন বা বিয়োজন, ঠিক আছে? ফিশন মানে কি? বিয়োজন। এখানে থাকবে বৃহৎ নিউক্লিয়াস। বৃহৎ নিউক্লিয়াস মানে হলো এই যে দেখো ভর সংখ্যা অনেক বেশি, তাকে আঘাত করব কি দ্বারা? নিউট্রন দ্বারা আঘাত করব। নিউট্রন দ্বারা আঘাত করব। এই যে এখানে দেখো, এখানে কয়টা মৌল পাওয়া গেছে? আর তুমি যখন বৃহৎ নিউক্লিয়াসকে আঘাত করবা, এই যে দুইটা মৌল যদি পাওয়া যায়, দুইটা, তখন হলো ফিশন। এবং এই বিক্রিয়ার মাধ্যমে প্রচুর এনার্জি উৎপন্ন হয়। নিউক্লিয়ার চুল্লিতে বা পারমাণবিক চুল্লিতে এই নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় ঘটানো হয়। কি বুঝতে পারছো? আচ্ছা, এখানে সমতা করলে এই যে এখানে একটা 3 দিতে হবে, বুঝতে পারছো? এখানে 3 হবে, 3 নিউট্রন হবে। আর ফিউশন কি? ফিউশন মানে হলো সংযোজন। দুটি ক্ষুদ্র নিউক্লিয়াস, এখানে কোনো আঘাত করতে হবে না, উচ্চ তাপে দুইটা ক্ষুদ্র নিউক্লিয়াসকে একত্রিত করা হবে, সংযুক্ত করা হবে, ফলে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস বিশিষ্ট মৌল তৈরি হবে। যেমন এই যে ক্ষুদ্র নিউক্লিয়াস, দুইটা হাইড্রোজেন যোগ করে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস বিশিষ্ট মৌল হিলিয়াম পাওয়া গেল। কি বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো এখান থেকে কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসবে, এইটুকু আগে ভালো করে পড়ে আসবা। খালি দুই একটা স্যাম্পল দেখাই। এই যে সুয়েটে আসছে, বুয়েটে আসছে, কিভাবে আসছে এগুলো আমরা আগামী দিন সলভ করব। আমরা প্রথম প্রশ্ন দেখি, নিচের কোনটি অক্সিজেন আইসোটোপকে নাইট্রোজেন আইসোটোপে রূপান্তর করে? চুয়েটে আসছে 13-14 সালে। কি কি দেওয়া আছে? আলফা রশ্মি, বিটা রশ্মি, পজিট্রন, কোনোটিই নয়। দেখো একদম তোমাদের সহজ হয়ে যাবে, আমি বলে দেই কিভাবে সলভ করবে এটা। এখানে একটা নিয়ম মনে রাখবা তোমরা, যদি কোনো নিউক্লিয়াস থেকে বিটা রশ্মি নির্গত হয়, তোমাদের কি বিটা রশ্মির সাংকেতিক চিহ্ন মনে আছে কি? এই যে গতদিন তোমাদের দেখিয়েছিলাম না, ইলেকট্রন। বিটা রশ্মি হলো ইলেকট্রনের প্রবাহ। কোন নিউক্লিয়াস থেকে যদি বিটা রশ্মি নির্গত হয়, নির্গত হওয়ার পর নতুন যে নিউক্লিয়াসটা তৈরি হবে সেখানে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। কতটুকু বৃদ্ধি পায়? এই যে উপরে লিখে দেই, কতটুকু বৃদ্ধি পায়? 1 একক বৃদ্ধি পায়। কোন নিউক্লিয়াস থেকে যদি বিটা রশ্মি নির্গত হয়, বিটা রশ্মি নির্গত হলে তুমি নতুন যে নিউক্লিয়াসটা পাবা সেখানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে। কতটুকু বৃদ্ধি পাবে? 1 একক বৃদ্ধি পাবে। অর্থাৎ বিটা রশ্মি নিঃসরিত হওয়ার আগে যদি প্রোটন সংখ্যা 7 হয়, তাহলে বিটা রশ্মি নিঃসরণ হয়ে গেলে 8 হয়ে যাবে। যদি পূর্বে 8 থাকে, বিটা রশ্মি নির্গত হওয়ার পর 9 হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস শিখে রাখো, এই যে E0+1, এটাকে বলে বিটা রশ্মি। বিটা রশ্মি হলো ইলেকট্রনের প্রবাহ। আর আমি এখন যে সংকেতটা লিখলাম এটার নাম হলো পজিট্রন। অস্থায়ী কণিকা আছে না, পজিট্রন, সেই পজিট্রনের সাংকেতিক চিহ্ন হলো এটা। তাহলে পজিট্রন যদি নির্গত হয় তাহলে প্রোটন সংখ্যা হ্রাস পায়। পজিট্রন, কোন নিউক্লিয়াস থেকে পজিট্রন নিঃসরণ হওয়ার পর তুমি যে নতুন নিউক্লিয়াসটা পাবে
সেখানে প্রোটন সংখ্যা কি হয়, হ্রাস পায়। কতটুকু হ্রাস পায়, এটাও একই কথা, 1 একক হ্রাস পায়। এখন তোমরা নিজেরাই দেখো তো এটা সলভ করতে পারো কিনা। 8 থেকে 7 হয়ে গেল, এটা কি প্রোটন সংখ্যা হ্রাস না বৃদ্ধি? প্রোটন সংখ্যা হ্রাস। তাহলে কি নির্গত হয়েছে এখানে? তাহলে কি বলছে, আইসোটোপকে রূপান্তর করে কে করে? এটার অ্যান্সার হবে পজিট্রন। কি বুঝতে পারছো? এখান থেকে তোমরা আরেকটা লাইন লিখে রাখো, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। অনেক সময় আসে ইলেকট্রনের বিপরীত কণিকা কোনটি, বা ইংলিশে বলে অ্যান্টি পার্টিকেল। ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল হলো পজিট্রন। ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল কি? পজিট্রন। ইলেকট্রনের বিপরীত কণিকা কি? ইংলিশে বলে অ্যান্টি পার্টিকেল। কি কোনটা? পজিট্রন। কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা যাই। নিচের নিউক্লিয়ার বিক্রিয়ায় এক্স কোন কণা? এই দেখো, প্রোটন সংখ্যা কি হয়ে গেছে? তো প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পায় কখন? বিটা রশ্মি নির্গত হলে বা বিটা কণিকা নির্গত হলে। তাহলে এটার অ্যান্সার হবে এটা। কি বুঝতে কি তোমাদের অসুবিধা হচ্ছে? আচ্ছা, এরপরে দেখো, পারমাণবিক চুল্লিতে কোন বিক্রিয়া সংঘটিত হয়? কুয়েট 11-12-তে আসছে। নিউক্লিয়ার, এইটা না এটা? ফিশন। ঠিক আছে, বৃহৎ নিউক্লিয়াস ভেঙে ক্ষুদ্র নিউক্লিয়াস তৈরি করবে, একাধিক। তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস হতে বিটা রশ্মির বিকিরণে নিচের কোনটি ঘটে? পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। কি কথা বোঝা গেছে? তো দেখো, এগুলো প্রশ্ন তো আর এত তোলা যাবে না, ঠিক আছে? ওই যে আমি বললাম না যে আমার অ্যাপ ইনস্টল করবা, এগুলো সব দেওয়া আছে, বুঝতে পারছো? এগুলো তোমরা রেগুলার প্র্যাকটিস করতে পারবা। বোঝা গেছে? সুতরাং এগুলো খালি বুঝে নাও। আচ্ছা, এরপরে দেখো, দেখে এটা করতে পারো কিনা। এখানে এক্স মৌলটি, দেখো তো এটা কি নিঃসরিত হলো? এটা কি বিটা রশ্মি বের হয়ে গেল না? যদি বিটা রশ্মি বের হয়ে যায় তাহলে নতুন নিউক্লিয়াসে কি হয়? পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় না? বিটা বের হয়ে গেলে বৃদ্ধি পায়, আর পজিট্রন বের হয়ে গেলে হ্রাস পায়। তাহলে এখানে বের হলো কি? বিটা। তাহলে তোমার এর হলো প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে, 9 হবে। তাহলে দেখো তো এখানে 9 কোনটা? ফ্লোরিন। কি বুঝতে পারছো? নিচের কোন রশ্মির ভর বা চার্জ নেই? গামা রশ্মি। এই নিউক্লিয় বিক্রিয়ায় এ ও বি এর মান কত? দেখো, এটা আমরা কিভাবে সলভ করব? তোমরা আগে বলো তো, আলফা কণাকে আমরা কিভাবে উপস্থাপন করি? হিলিয়াম 4 নিচে 2। আচ্ছা, এখন শোনো, একটা নিউক্লিয়ার বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের ভর সংখ্যা, মোট ভর সংখ্যা যত হয়, উৎপাদেও মোট ভর সংখ্যা তত হয়। ঠিক তেমনি ভাবে বিক্রিয়কে যত সংখ্যক প্রোটন সংখ্যা থাকে, মোট প্রোটন সংখ্যা, উৎপাদেও ঠিক তত সংখ্যক কি হয়? প্রোটন সংখ্যা হয়। তাহলে তুমি এখানে দেখো তো, এখানে হলো 14, 7, 4 আর 2। তাহলে 14 আর 4 কত হয়? মোট ভর সংখ্যা হলো 18, আর নিচে 9। তাহলে এই বিক্রিয়া করে এই যে অক্সিজেন আর প্রোটন উৎপন্ন হলো, এদেরও মোট ভর সংখ্যা 18 হবে, আর প্রোটন সংখ্যা 9 হবে। তাহলে দেখো তো, প্রোটন দ্বারা কি বোঝায়? না, এইচ, মানে প্রোটনকে তো আমরা এই যে এইভাবে উপস্থাপন করি। ঠিক আছে? এখন দেখো তো, আমাকে 18 বানানোর জন্য এখানে কত হবে? 17।
এটা এই এর মান হতে হবে 17 আর নিচে 8। তাহলে প্রশ্ন কি করছে, এ আর বি এর মান কত আছে? এই যে 17 আর 8। কি বুঝতে পারছো? 17 আর 8। আচ্ছা, এবার এই বিক্রিয়াটা দেখো দেখি এখানে কি বলছে। দেখো, পি আলফা রশ্মি নির্গত করে কিউ এ পরিণত হয়, কিউ বিটা রশ্মি নির্গত করে আর এ পরিণত হয়, আর গামা রশ্মি নির্গত করে এস এ পরিণত হয়। এই উপায়ে এখানে একটু মিস হয়ে গেছে, পি আইসোটোপটি বিকিরিত হলো, মানে ও এভাবে বিকিরণ করতেছে, বা এই উপায়ে আমরা বলতে পারি, আচ্ছা পি ঠিক আছে, এই উপায়ে পি আইসোটোপটি বিকিরিত হলো। এখন আইসোটোপটির ভর ও প্রোটন সংখ্যার ভিত্তিতে কোনটি সঠিক, মানে এখানে যে সম্পর্কগুলো দেওয়া আছে, পি সমান কি পি এর ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা কি কিউ এর সমান হবে, কিউ এর ভর সংখ্যা প্রোটন সংখ্যা কি আর এর ওগুলোর সমান হবে, অথবা পি আর সমান হবে না আর এস সমান হবে, এই কোন সম্পর্কটা সঠিক এটা তোমাকে বের করতে বলছে। তাহলে কিভাবে করবা, দেখো পি থেকে যদি আলফা কণা নির্গত হয়ে যায় তাহলে তার ভর সংখ্যা কমবে 4, প্রোটন সংখ্যা কমবে কত 2, তাহলে পি আর কিউ সমান হবে না, সমান হবে এদের ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা কি সমান হবে, হবে না। কিউ থেকে যদি বিটা রশ্মি নির্গত হয়ে যায় তাহলে এর প্রোটন সংখ্যা 1 বাড়বে, প্রোটন সংখ্যা 1 বাড়বে, ফলে কিউ আর আরও সমান হবে না। আর গামা রশ্মি যদি নির্গত হয়, এই যে গামা রশ্মির হলো এই যে যেগুলো 0 0, তাহলে গামা রশ্মি নির্গত হলে ওই নিউক্লিয়াসের সাথে আবার যে নিউক্লিয়াস থেকে গামা রশ্মি নির্গত হবে ওই নিউক্লিয়াস আর নতুন নিউক্লিয়াসের ভর আর প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তাহলে কোন সম্পর্কটা সঠিক, আর ইকুয়াল এস। কি বুঝতে পারছো কি? তোমাকে প্রশ্ন করছে যে এদের পি আর কিউ এদের প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা কি সমান, এইভাবে লেখা যাবে কিনা, ওটাই বোঝাচ্ছে। সমান লেখা যাবে, যাবে না, কারণ যখন পির যাই ভর হোক না কেন, এখান থেকে যখন একটা হিলিয়াম মানে আলফা কণা এই যে এইভাবে 4 2 নির্গত হয়ে যাবে, ধরো এর যদি 18 থাকে, এমনি ধরলাম 18 আর এর যদি 4 থাকে, তাহলে কি হবে এখানে বলো তো, নতুন যেটা তৈরি হবে, ধরো কিউ তৈরি হলো 14 নিচে 2, তাহলে তুমি এর পি আর কিউ এর ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা কি সমান হচ্ছে, হচ্ছে না। অনুরূপ ভাবে যদি বিটা নির্গত হয়, বিটা নির্গত হলে ধরো এখান থেকে বিটা নির্গত হলো, তাহলে বিটা নির্গত হলে এটা 14 ঠিক আছে, কিন্তু এইটা 3 হয়ে যাবে, তার মানে এর ভর সংখ্যা সমান হলেও প্রোটন সংখ্যা সমান হচ্ছে না। কিন্তু যদি কিউ থেকে ধরো এটা আর না আর, এখন যদি আর থেকে তোমার গামা রশ্মি নির্গত হয়ে যায়, তাহলে গামা রশ্মির তো ভরও নেই চার্জও নেই, তাহলে যেহেতু ভর চার্জ কিছুই নাই, তাহলে কোনো চেঞ্জই আসবে না, ভর আর ভরের মধ্যে কোনো ভরে চেঞ্জ আসবে না, মানে কি প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যায়ও কোনো চেঞ্জ আসবে না। তাহলে আমরা কি সমান লিখতে পারি, আর 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 সমান এস। কি এখন বুঝতে পারছো কি? আচ্ছা, এবার এটা দেখো তো কি বিক্রিয়া, এটা নিচের বিক্রিয়াটি কোন ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া, কিভাবে বুঝলা ফিশন? আরে তোমাদের কি বললাম, একটা মৌল মানে ট্রান্সমুটেশন, একটা মৌল তৈরি হলে ট্রান্সমুটেশন, আর একাধিক মৌল তৈরি হলে ফিশন, আর ক্ষুদ্র দুইটা যুক্ত হয়ে একটা তৈরি করলে ফিউশন। ঠিক আছে, এই জন্যই তো বললাম যে কিভাবে বিক্রিয়াগুলো চিনবা, ওইটার জন্যই আমি টেকনিক বলে দিছি। একটা মৌল উৎপন্ন হয় ট্রান্সমুটেশন, একাধিক মৌল উৎপন্ন হয় ফিশন, তারপরে নিউক্লিয়াস সবগুলো নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা তৈরি করে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াস, সেটা হলো ফিউশন। তাহলে এটার অ্যান্সার কি হবে, ট্রান্সমুটেশন।
নিচের রশ্মিগুলোর ভেদন ক্ষমতার ক্রম কোনটি সঠিক? বেশির দিকে, বেশি। ভেদন ক্ষমতার যখন এগুলো বলবে কে বেশি ভেদ করতে পারে, গামা, তারপরে বিটা, আলফা। সি অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি এটা তোমরা নিজেরা বলো দেখি কি হবে এটা। এই যে দেখো গামা কেন নয় আমি বলি, গামা হলে আর এই থাকতো, বুঝতে পারছো, গামা নয়। তারপরে বিটা রশ্মি হলে বাড়ে, আর নিউট্রন হলে তো তোমার, আচ্ছা দেখি নিউট্রন আর আলফা কণা দিয়ে আমরা টেস্ট করে দেখি কি হয়। নিউট্রনের হলো কি দিব, এটা 1 0 কি মেলে? 222 আর একে কত হয়, আর ওই পাশে কত আছে, তাহলে নিউট্রন নয়। তাহলে এবার আলফা কণা দিয়ে দেখি, 4 2 222 আর 4 26, উপরেরটা মিলছে, 86 আর 2 ঠিক আছে। তাহলে অ্যান্সার হলো আলফা কণা। কি বুঝতে পারছো? এবার এটা নিজেরা করো, প্রশ্ন বুঝছো? এই যে এখান থেকে আলফা গেল, বিটা গেল, ও থেকে আবার আলফা রশ্মি নির্গত হলো, পি থেকে আবার আলফা রশ্মি নির্গত হলো। এখন কিউ কত? কিউ এর আগে তুমি ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা বের করো দেখি, এই হিসাব থেকে, এই বিক্রিয়া থেকে। আচ্ছা এখানে দেখো আলফা মানে কি, আলফা মানে হলো 4 আর 2 কমে যাবে, উপরে কমবে 4, নিচে কমবে 2। তাহলে এখানে আমি দিব 88 আর উপরে দিব কত, 228। তারপরে বিটা নির্গত হলো, বিটা নির্গত হওয়া মানে প্রোটন সংখ্যা বাড়বে কিন্তু ভর সংখ্যা ঠিক থাকবে। তাহলে কত দিব, এটা 89। এবার আরেকটা বিটা রশ্মি গেল, আলফা গেল, এই যে এটা হবে। এখন 86 পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কার বলো তো দেখি, কেউ বলতে পারবে? হ্যাঁ ঠিকই গেছো, গ্রুপ ঠিক আছে, রেডন। কি বুঝতে পারছো? আচ্ছা এরপরে আমরা দেখি কি আছে, আমরা এবার এই অঙ্কটা করব। আচ্ছা এটা তোলো দেখি আগে। তো এই ধরনের অঙ্ক এগুলো এসএসসি পরীক্ষায় আসবে না, ভর্তি পরীক্ষায় আসবে। কোন ধরনের ভর্তি পরীক্ষায়? ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় এগুলো আসে। তো এগুলো করাতে ধরলে আবার যাদের মেডিকেল টার্গেট তারা আবার মুখ কালো করে যে আমাদের কেন এত অঙ্ক করাচ্ছে, আমরা তো মেডিকেলে পড়বো। তো তোমাদের আগ্রহ আছে? যদি না থাকে তাহলে আমি আলাদা করব আর কি, বুঝতে পারছো? যারা মেডিকেল টার্গেট ওদের আর এগুলো পড়াবো না। আচ্ছা দেখো এখানে কিভাবে এই অঙ্ক করে দেই, করতে করতে বুঝবা যে এখানে আসলে কি করতে বলতেছে। এই মৌলটার নাম কেউ জানো? নেপচুনিয়াম, মানে ওই গ্রহের নাম থেকে এটা আসছে, নেপচুন থেকে নেপচুনিয়াম। ঠিক আছে, তো বানানটা আবার এরকম, তো অনেকে আবার এটা উচ্চারণ করে নেপচুনিয়াম। ঠিক আছে, তাহলে দেখো এই মৌলটার প্রোটন সংখ্যা কত? এই যে লিখলাম 93।
বলো তো এর ভর সংখ্যা কত হবে, এটা থেকে আন্দাজ করতে পারবা? প্রকৃত ভর মানে বাস্তবে ভর হলো ওর 237.81, কিন্তু সাধারণ প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলটা তো ভর সংখ্যা। ভর সংখ্যা কোনোদিন ভগ্নাংশ বা দশমিক হবে? তাহলে বলো তো কত হতে পারে? একেবারে এর কাছাকাছি পূর্ণ সংখ্যা কি? তাহলে এটা হবে 238। কি কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো এর প্রোটন সংখ্যা হলো 93টা। একটা প্রোটনের ভর, এই যে একটা প্রোটনের ভর দেওয়া আছে কত? 1.0074 AMU, ঠিক আছে? তাহলে একটা প্রোটনের ভর হলো অত, তাহলে 93টার ভর কত? গুণন 1.0074। এখন গুণ দিয়ে বলো আমাকে এর মান কত? হ্যাঁ, একজন বলবা, জোরে বলবা। 6882 AMU, কি ঠিক আছে? তোমরা সাথে সাথে নিজেরাও হিসাব করবা, ও আবার ভুল বললো কিনা। তাহলে এবার বলো তো এখানে নিউট্রন সংখ্যা কত? এই নিউট্রন সংখ্যা কত? 238 থেকে 93 বাদ দিলে 145। এবার 145টা নিউট্রনের ভর কত? কই গেল নিউট্রন? এই যে 1.0086 কত হয়? 146.247। আর কিছু নাই? AMU। এবার এই দুটা যোগ দাও। $239.9352 AMU। তাহলে এই মৌলের মধ্যে যে পরিমাণ প্রোটন এবং যে পরিমাণ নিউট্রন আছে সেই অনুযায়ী এর ভর হওয়ার কথা 239.9352, কিন্তু বাস্তবে আমরা পাচ্ছি কত? 237, মানে কিছুটা কম পাচ্ছি। কেন কম পাচ্ছি? তোমরা এই যে এই সূত্র জানো, জানো এটা? তো কেন কম পাচ্ছি? এর আসলে ভর হওয়ার কথা ছিল 239, ধরো প্রায় 240 হওয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকে আমরা 237.8 পাচ্ছি। কেন পাচ্ছি? কারণ এর কিছু পরিমাণ ভর এনার্জিতে রূপান্তরিত হয়ে গেছে। 239 থেকে কিছু পরিমাণ ভর কিসে রূপান্তর হয়ে গেছে? এনার্জিতে রূপান্তর হয়ে গেছে। রূপান্তরিত হয়ে কি করতেছে? নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন এবং নিউট্রন আছে, প্রোটন তো সবগুলা পজিটিভ চার্জ, বিকর্ষণ করে ছিটকে যাওয়ার কথা না, কিন্তু নিউক্লিয়াস থেকে ছিটকে যাচ্ছে না। কেন? এই যে এই পরিমাণ ভর এনার্জিতে রূপান্তরিত হয়ে ওই প্রোটন নিউট্রনকে সবগুলোকে একত্রে এইভাবে সংযুক্ত করে রাখছে। ওই এনার্জির প্রভাবে এরা কি সংযুক্ত হয়ে আছে। এই এনার্জিটাকে বলা হয় হলো নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। কি বলে? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে যে কণিকাগুলো আছে তারা এই শক্তির প্রভাবে প্রোটনগুলো পজিটিভ চার্জ হওয়া সত্ত্বেও একে অপর থেকে কি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে না, এদেরকে সংযুক্ত করে রাখছে কি এই যে ভর থেকে শক্তি রূপান্তরিত হয়ে তাদেরকে সংযুক্ত করে রাখছে। এখন তোমাকে এই শক্তির পরিমাণটাই হিসাব করতে বলছে প্রতি নিউক্লিয়নের জন্য। প্রতি নিউক্লিয়ন মানে কি? নিউক্লিয়ন কাকে বলে? নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন নিউট্রন থাকে ওদেরকেই বলে হলো নিউক্লিয়ন। প্রতিটা নিউক্লিয়ন অর্থাৎ প্রতিটা প্রোটন প্রতিটা নিউট্রনের জন্য এই এনার্জির মান, মানে এভারেজ এনার্জিটা কত। তাহলে কিভাবে হিসাব করব আমরা? ভর হওয়ার কথা ছিল 239.93, পাচ্ছি কত? 237। এটাকে আমরা বলি, এই যে আমরা কিছু পরিমাণ ভর কম পাচ্ছি, এটাকে বলে ভর ত্রুটি।
কি বলে? ভর ত্রুটি। একে আমরা প্রকাশ করি ডেল এম দ্বারা। তাহলে ভর ত্রুটি কত? 239 মাইনাস প্রকৃত ভর 237.81 AMU। হ্যাঁ, এটা হলো তোমার ভর ত্রুটি, যে মানটা আসবে কত? 2.1252 AMU। এই যে তোমাদের এখানে একটা মান দিয়ে দেওয়া আছে, এটা মুখস্থ রাখতে হবে। প্রশ্নে তোমাদের দেওয়া থাকবে না, আমি এখানে মুখস্থ করানোর জন্য এখানে দিছি। যদি ভর 1 AMU ভর 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট, এটা শক্তির আরেকটা একক, এই পরিমাণ শক্তি তৈরি করতে পারে 1 AMU পরিমাণ ভর। বুঝতে পারছো? তাহলে আমাদের এখানে ভর কমে গেল কত? 2.12। তার মানে এইটুকু ভর শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে 1 AMU শক্তি উৎপন্ন করে 931। তাহলে এটা কতটুকু করবে? তাহলে আমরা হিসাব করি। কি করতে হবে? এখানে এত গুণন 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। দেখো তো কত আসে? 1979.6238 মেগা ইলেকট্রন ভোল্ট। কি কথা বুঝতে পারছো? এই যে আমরা এই পরিমাণ যে শক্তি বের করলাম, এটা কতগুলা নিউক্লিয়নের জন্য বের করলাম? 93 প্লাস 145, এতগুলো নিউক্লিয়নের জন্য, মানে 238টার জন্য বের হলো। তো তোমাকে বের করতে বলছে প্রতি নিউক্লিয়নের একটার জন্য কত। 238টার জন্য হলো এত মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে একটার জন্য কত হবে? ভাগ 238। 8.32 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে প্রতি নিউক্লিয়নের বন্ধন শক্তি, মানে একটা নিউক্লিয়াসের কণা যেগুলো আছে, মানে প্রোটন নিউট্রন, একটাকে সংযুক্ত রাখতে তোমার এই পরিমাণ শক্তি লাগবে 8.32 মেগা ইলেকট্রন ভোল্ট। কি কথা কি বুঝতে পারছো? এবার হুবহু এরকম একটা অঙ্ক তোমরা নিজেরা করবা। এটা করো এখন। তো অ্যালুমিনিয়াম তো আমাদের খুবই পরিচিত, তাই না? নাকি অপরিচিত? নেপচুনিয়ামের মতো তো আর না, অ্যালুমিনিয়াম তো পরিচিত। তো এটার পারমাণবিক সংখ্যা কত? ভর সংখ্যাও তো জানো, 27 জানো না? আরে না জানলেও তো এই যে এটা কি শিখালাম তোমাদের, এই যে এখানে যে প্রকৃত ভর যেটা দেওয়া থাকবে ওইটাকে রাউন্ড ফিগার করে নিবা, কাছাকাছি কি হয়? 27 না? এই যে 27। তাহলে এবার দেখো প্রোটন সংখ্যা 13 গুণন 1.0074 কত হয়? 13.062 AMU। তারপরে নিউট্রন সংখ্যা 14 গুণন 1.0086 কত আসে? 14.12004 AMU। তারপর যোগ দেই, যোগ দিলে 2166 AMU। তারপরে মাইনাস দিব কত? 9815 AMU। এটাই হলো তোমার ভর ত্রুটি। কত? 2351 AMU। তাহলে একের জন্য কত শক্তি? তাহলে এটার জন্য হবে 931.5 মেগা ইলেকট্রন ভোল্ট। কত হয়? 5 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা কতগুলা নিউট্রনের জন্য, সরি নিউক্লিয়নের জন্য? 27টার জন্য। তাহলে পার নিউক্লিয়ন
0.95 মেগা ইলেকট্রন ভোল্ট। কি বুঝতে পারছো সবাই? তাহলে আমাদের এই যে নিউক্লিয়ার বিক্রিয়ার এই অংশটুকুই তোমাদের পড়তে হবে। এই এমসিকিউ গুলো আর এই অঙ্কই যদি সলভ করে দাও তাহলে ভর্তি পরীক্ষায় এর মধ্য থেকেই প্রশ্ন আসবে। কি কথা বুঝতে পারছো?